সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্বাস্থ্য শিক্ষা এবং চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডাক্তার ফজলুল হক কোরিয়েটাল হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য সারাক্ষণ অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ কোরিয়েটাল সার্জন এবং শুরুতেই আমাদের সাথে আজকে থাকছেন বাংলাদেশ ও উপমহাদেশের পায়োনিয়ার কোরিয়েটাল সার্জন অধ্যাপক ডাক্তার এ.কে.এম. ফজলুল হক স্যার, যিনি এই উপমহাদেশের কোরিয়েটাল সার্জারির জনক এবং বর্তমান বিশ্বের অন্যতম কোরিয়েটাল সার্জন, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির কোরিয়েটাল সার্জারি বিভাগের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বর্তমানে তিনি কর্মরত আছেন তার নিজস্ব প্রতিষ্ঠিত ডাক্তার ফজলুল হক কোরিয়েটাল হসপিটালে। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। সবাই আজকে আমাদের আলোচনা অনুষ্ঠান শুনবেন এবং এর থেকে উপকৃত হবেন এই আশা করি। এছাড়াও আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন এই প্রজন্মের অভিজ্ঞ কোরিয়েটাল সার্জন ডাক্তার আসিফ আলমাস হক, যিনি এফসিপিএস এবং এফআরসিএস কমপ্লিট করেছেন ইংল্যান্ড থেকে, যিনি একাধারে কোরিয়েটাল সার্জন সেই সাথে ল্যাপারোস্কোপিক এবং লেজার সার্জন হিসেবে কর্মরত আছেন ডাক্তার ফজলুল হক কোরিয়েটাল হসপিটালে। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আশা করি দর্শকরা সবাই ভালো আছেন। ওকে স্যার, আমাদের আজকের বিষয়টি আমরা রেখেছি আইবিএস এবং সেটা নিয়ে যদি একটু জানতে চাই যে আইবিএস মানে কি। যারা দেখছেন দর্শক আমাদের সাথে অনেকেই টার্মটি সম্পর্কে পরিচিত, বাট আসলে এটা মানে এটাকে কেন আমরা আইবিএস বলছি এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আইবিএস মানে হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। ইরিটেবল বাওয়েল সিনড্রোম হলো ইরিটেবল মানে ইরিটেশন বা সংবেদনশীলতা, আর বাওয়েল সিনড্রোম মানে হল খাদ্যনালীর একটা উপসর্গগত সমস্যা। এটা জিনিসটা বুঝতে হলে প্রথমে আমাদের যেতে হবে খাদ্যনালী আমাদের কিভাবে কাজ করে। তো খাদ্যনালীতে আমাদের ডেইলি 1 থেকে 3 বার পায়খানা হতে পারে, আর সপ্তাহে যদি 2 থেকে 3 বার পায়খানা হয় সপ্তাহে 7 দিনে, সেটাও নর্মাল পার্টিকুলার পার্সনের জন্য। তো আইবিএসটা বলতে বোঝাচ্ছে যে এটা এমন একটা রোগ যে ক্ষেত্রে রোগীর উপসর্গ থাকবে অনেক। রোগীর উপসর্গ কীরকম থাকবে? যেমন একজন রোগী বলবে যে আমার পেটে ব্যথা হচ্ছে। পেটে ব্যথা হলে আমরা অন্যান্য দিন আলোচনা করেছি যে পেটে ব্যথা হলে কিন্তু কোলনে ক্যান্সার হয়। তো এখানে পেটে ব্যথা থাকবে, এই পেটে ব্যথার পরে পায়খানা আসে, পায়খানা হওয়ার পরে পেটে ব্যথাটা কমে যায়, এটা হলো আইবিএসের লক্ষণ। আর একটা জিনিস হলো ওর সাথে থাকতে পারে, মিউকাস থাকতে পারে, আর সেন্স অফ ইনকমপ্লিট ইভ্যাকুয়েশনে থাকতে পারে। আর একটা হবে যে তার ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ডিফিকেশন, অর্থাৎ মলত্যাগের যে কয়বার হয় এইটা পরিবর্তন হয়ে যাবে। মলত্যাগ কেউ মানে সবাই আমাদের হিসাব আছে আমরা 1 থেকে 2 বার পায়খানা করি, কিন্তু এই সমস্ত রোগীর ইররেগুলারিটি হয়ে যায়। কোন সময় কোন দিন 3 বার হচ্ছে, কোন দিন 5 বার হচ্ছে, বিভিন্ন রকমের মলত্যাগ হচ্ছে তার। এবং আরেকটা হলো ফ্রিকোয়েন্সি, একটা হলো কনসিস্টেন্সি বলতে বোঝাই আমরা সেই পায়খানাটা শক্ত হবে না পাতলা হবে। ইংরেজিতে বলে পিলেট টাইপের স্টুল, আর একটা হলো বিডেড টাইপের স্টুল, গুটি গুটি পায়খানা। তো পায়খানার ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কোন সময় পাতলা পায়খানা হচ্ছে মিউকাস সাথে থাকছে, কোন সময় শক্ত পায়খানা হচ্ছে, কোনো সময় ছাগলের লাদির মতো পায়খানা হচ্ছে। তো তাহলে খাদ্যনালীর এই অসম্ভব মানে বিভিন্ন যে পরিবর্তনগুলো হচ্ছে এগুলোর সাথে আমরা এখন যদি কোলন ক্যান্সারকে কম্পেয়ার করি তাহলে প্রায় তার কাছাকাছি যাচ্ছে। কোলন ক্যান্সার হলো পেটে ব্যথা হয়, পেটে ব্যথা হওয়ার পরে বিভিন্ন রকম সমস্যা হয়। তো এই ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যখন দেখি যে কোলনে খাদ্যনালীতে কোনো দোষ পাওয়া যাচ্ছে না, কোলোনোস্কোপি বা অন্যান্য কোনো কিছুতে দোষ পাওয়া যায় না, কিন্তু রোগীর সমস্যা আছে, রোগীর পেটে ব্যথা হচ্ছে, পেটে অতিরিক্ত গ্যাস হচ্ছে, পেট ফুলা হচ্ছে, পেট ফাঁপা হচ্ছে, পায়খানা হওয়ার পর আবার সে আরাম পাচ্ছে, এই জিনিসগুলোকে আমরা বলি ইরিটেবল বাওয়েল সিনড্রোম। অনেক ধন্যবাদ স্যার। ঠিক এই জায়গাটাতে একটু আসিফ স্যারের কাছে আসতে চাচ্ছিলাম। স্যার বলছিলেন যে আমরা কিন্তু কাছাকাছি রকমের লক্ষণ উপসর্গ পেয়ে থাকি, কিন্তু রোগীদেরকে যদি আমরা একটু জানাতে চাই যে কি ধরনের লক্ষণ উপসর্গগুলো আইডেন্টিফিক্যাল যেটা আইবিএস এ থাকে এবং যেটা হলে পরে মনে হতে পারে যে না একজন কোরিয়েটাল সার্জন বা একজন সার্জারি ডক্টরের কাছে যাওয়া উচিত, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। যে রাইট, আইবিএস সাধারণত একটা দীর্ঘমেয়াদী রোগ। পেশেন্টরা আমাদের কাছে একটা ওয়াইড রেঞ্জ মানে অনেক ধরনের সাইন সিমটম নিয়ে কথা বলে। তো কমনলি আমরা যেসব সমস্যাগুলি পাই সেটা হচ্ছে পেশেন্টরা অনেকে বলে এক ধরনের পেটে ব্যথা থাকে, স্পেশালি কিছু খাবার খেলে এই ধরনের সমস্যা হয়। যেমন দেখা যায় যে অতিরিক্ত শাক খেলে, দুধ জাতীয় খাবার খেলে, যেমন দুধ চা,
অনেকে রুটি খেলেও সমস্যা, যে আটা ময়দা দিয়ে যেসব খাবার তৈরি হয়, রুটি, পাউরুটি, বিস্কিট, এগুলি যেটা আমাদের গ্লুটেন থাকে। কিছু রোগী এছাড়া অতিরিক্ত ভাজা পোড়া তেল, চর্বি, মশলা এগুলিতেও সমস্যা থাকে। অনেকে বলে অনেক খাবার হজম হয় না, অনেকে বলে পেট ফুলে থাকে, ফেপে থাকে, অতিরিক্ত গ্যাস হয়। এবং এইসব পেশেন্টের একটা কমনলি কিছু অ্যাডেড সাইন সিমটম থাকে, যেমন দেখা যায় পেশেন্টরা বলে তাদের রাতে ঘুম হয় না, অতিরিক্ত টেনশন করে। যদিও পেশেন্টরা বলে ডাক্তার সাহেব টেনশন তো সবার লাইফেই থাকে, কিন্তু তখন যদি পেশেন্টের আত্মীয় স্বজন কেউ সাথে থাকে, সে আবার বলে না ডাক্তার সাহেব উনি কিন্তু অতিরিক্ত টেনশন করে। এই ধরনের একটা ব্যাপার স্যাপার পেশেন্টের কমনলি থাকে। পেশেন্টের এই জন্য আমরা আইবিএসকে আমরা বলি সাইকোসোমাটিক ডিসঅর্ডার। তার মানে হচ্ছে কিছু সাইকোলজিক্যাল সমস্যাও পেশেন্টের আছে, ফিজিক্যাল সমস্যা আছে, রাইট। সো ইটস আ সাইকোসোমাটিক ডিসঅর্ডার। এটা পেশেন্টের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে আমাদেরকে বুঝতে হয় যে আসলে পেশেন্টের আইবিএস হয়েছে, কারণ অনেক সময় কনফিউজিং থাকে যে এটা কি অন্য সমস্যা কিনা। তো এই জায়গাটাতে আমরা আবার আসবো, তার আগে একটু স্যারের কাছে একটু ছোট্ট করে স্যার জানতে চাচ্ছিলাম, সেটা আসলে কতটুকু সঠিক এটা স্যার জানবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, স্যার বিরতির পর ফিরে এসে আমরা অ্যান্সারটি নিব। সুপ্রিয় দর্শক, ডাক্তার ফজলুল হক কোলেটারাল হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য সারাক্ষণ অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতিতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম আইবিএস নিয়ে। যাওয়ার আগে একটা প্রশ্ন ছিল যে স্যার, অনেক সময় আইবিএস যেটাকে স্যার বলছিলেন যে শাক বা ডেইরি জাতীয় দুধ বা দুধ জাতীয় খাবারগুলো খেলেই দেখা যায় যে পেশেন্টের একটা ক্রাম্পিং টাইপের পেন হয় এবং তাদের বাউলের মুভমেন্ট একটু হয়। তো এই জায়গাতে অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা একেবারে ভয়ে ডক্টরের কাছে যেতে হবে বা এসবগুলো যেতে হচ্ছে, তারা পুরোপুরিভাবে এই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করেন। তো এটা আসলে কতটুকু এই প্র্যাকটিসটা সঠিক, যদি স্যার একটু বলেন আমাদের সাথে। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, কিছু খাবার দাবার নিষেধ আছে তার, যেমন দুধ জাতীয় খাবার এবং দুধের তৈরি খাবার। তো দুধ এবং দুধের তৈরি খাবার এই লোকে খেতে পারবে না। আর হলো শাক জাতীয় খাবার, সবজি, আঁশ জাতীয় খাবার বেশি খেতে পারবে না। ল্যাক্সেটিভ জাতীয় যে খাবারগুলো মানে নরম করে পায়খানা, সেই জিনিসগুলো খেতে পারবে না। এছাড়া আরেকটা জিনিস আছে যে সে দেখবে যে বিরিয়ানি, কোরমা পোলাও, এইগুলো রিচ ফুড যেগুলো আছে, এই রিচ ফুডগুলোও সে খেতে পারবে না। অনেকে গ্লুটেন জাতীয় খাবার, যেমন আটা ময়দার মধ্যে গ্লুটেন থাকে, অনেকে গ্লুটেন সেন্সিটিভ থাকে, সে ওইটা খেতে পারবে না। এই জাতীয় হিসাব করা। আর ফডম্যাপস বলে একটা কথা আছে, এটা একটা জটিল ইংরেজি টার্ম আর কি। এরকম কিছু ওই মানে মাটির নিচে যে তৈরি হয় যে বিট খাবারগুলা, তো এই জাতীয়। আর রোগীকে ভালো করে বুঝতে হবে যে আমার কোন খাবারে আমার জন্য বিশেষ পার্টিকুলার পার্সনের ক্ষেত্রে স্পেসিফিক বিষয়টা কি হয় কিনা, যে কোনো একটা খাবার থেকে তার হচ্ছে মানে এক একটা রোগের জন্য এক এক রোগীর জন্য 2-3টা খাবার থাকে যেটা সে হজম করতে পারে না। আর একটা জিনিস হয় আইবিএস এর মধ্যে, যেমন যদি ওভার গ্রোথ অফ ব্যাকটেরিয়া হয় ইন্টেস্টাইনের ভিতরে, খাদ্যনালীর ভিতরে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আইবিএস ডি হয়। অর্থাৎ আইবিএস এর বিভিন্ন ভ্যারাইটিস আছে। একটা হলো আইবিএস সি, ছাগলের লাদের মতো পায়খানা বা শক্ত শক্ত বিডেড পায়খানা হবে, এটা হলো একটা আইবিএস সি। আর আইবিএস ডি হলো যে আইবিএস এর মধ্যে পাতলা পায়খানা হয় বেশি। আমরা প্রথমে ক্যাটেগরাইজ করেছিলাম যে পেশেন্টের পায়খানার ধরন এবং পায়খানার ফ্রিকোয়েন্সি এবং পায়খানার কনসিস্টেন্সি এটা চেঞ্জ হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে তার সেটাই হচ্ছে। তো বিভিন্ন সিমটম থাকলে এর ইনভেস্টিগেশন লাগে, অনেক কিছু, স্টুল কালচার লাগে, সিটি স্ক্যান লাগে, এমআরআই করতে হয়, কলোনোস্কোপি করতে হয়, সিইএ করতে হয়, ক্যান্সার মার্কার করতে হয়। তারপর এই সমস্ত কিছু করে যখন দেখা যায় স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি পাচ্ছি না, তখন আমরা ডায়াগনোসিস করে যে না এই রোগটার নাম হচ্ছে আইবিএস। আমি এই জায়গাতে একটু আসিফ স্যার অ্যাড করতে বলবো যে স্যার, যদি চিকিৎসার বিষয়টিতে আসি তাহলে আমরা আসলে তখন কিভাবে প্ল্যান করি, বা আমরা কি আসলে তাকে এই ক্যাটাগরাইজেশনটা করে তারপরে কি চিকিৎসা প্ল্যান করি, নাকি ইনিশিয়ালি তাকে আমরা আগেই একটা ট্রিটমেন্ট দেই ফার্স্টে? ডেফিনেটলি প্রথমে আমাকে বুঝতে হবে যেটা আসলে কোন ক্যাটাগরির। যদি পেশেন্টের ডায়রিয়া বেশি থাকে তাহলে আমাদেরকে ডায়রিয়া কন্ট্রোল করার মেডিকেশনসগুলি দিতে হবে, ওই খাবারগুলিকে অ্যাভয়েড করতে বলা হবে। মেইনলি এখানে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের একটা অংশ থাকে, যেখানে আমরা পেশেন্টকে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা হচ্ছে স্যার বললেন, ওটাকে পেশেন্টকে বুঝাই যে এই খাবারগুলি যদি বেশি সমস্যা একেবারে বাদ দিয়ে দেন, অথবা কম করে খান, অথবা বুঝে খান, বা বন্ধ করে দিয়ে আবার আস্তে আস্তে স্টার্ট করেন। এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে এই পেশেন্টের। এইসব পেশেন্টের টেনশনের একটা সমস্যা থাকে, অতিরিক্ত অ্যাংজাইটি থাকে,
সেগুলিকে আমরা কন্ট্রোল করতে বলি। হয়তো মেডিকেশন লাগতে পারে, অনেকে যোগা করে, অনেকে মেডিটেশন করে, সেভাবে এটা কন্ট্রোল হয়ে যায়। অনেক সময় অনেক থেরাপি লাগতে পারে। এক্সারসাইজ খুব থেরাপিউটিক পেশেন্টের জন্য। আমরা সব পেশেন্টদেরকে বলে দিনে 1 ঘন্টা করে অ্যাটলিস্ট এক্সারসাইজ করবেন, জিমে ভর্তি হবেন বা সিম্পল হাঁটার এক্সারসাইজও করতে পারেন, তাতেও অনেক ক্ষেত্রে আইবিএসটা কন্ট্রোল হয়ে যায়। লাইফস্টাইল মডিফিকেশনটা এখানে আসলে একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। মানে এটা না করে ডাইরেক্ট মেডিকেশনে খুব একটা কাজ হয় না। এগুলি যদি থাকে, এগুলি কন্ট্রোল করার পর দেন আমরা পেশেন্টদেরকে মেডিকেশন নিয়ে আলোচনা করি। যারা ডায়রিয়া প্রিডমিনেন্ট তাদেরকে অ্যান্টি ডায়রিয়াল মেডিকেশন দেওয়া হয়, যারা এটা কনস্টিপেশন প্রিডমিনেন্ট তাদেরকে কনস্টিপেশন রিলেটেড মেডিকেশনস দেওয়া হয়। সো এবং বেশিরভাগ পেশেন্টদেরকে আমরা একটু ধৈর্য ধরতে বলি, কারণ পেশেন্টদের হয় কি, এক ডাক্তারের কাছে যায়, ঔষধ দেয়, হয়তো কাজ হয় না, তখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে আবার আরেক ডাক্তারের কাছে যায়, আরেক ডাক্তার আবার নতুন ঔষধ দেয়, এরকম করে আলটিমেটলি সে কোনো ট্রিটমেন্ট পায় না। পেশেন্টকে প্রথমেই বলে দিয়ে আপনার কিন্তু 3 মাস থেকে 6 মাস লাগবে ট্রিটমেন্ট হতে। সো ধৈর্য ধরে ট্রিটমেন্টটা নেবেন, আমাদের সাথে কথা বলবেন, আমরা আস্তে আস্তে অ্যাডজাস্ট করব, দেখবেন আলটিমেটলি 6 মান্থসের মাথায় আপনি ভালো হয়ে যাবেন। তো স্যারদের দুজনকে স্যার অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে শুরুতে এসে জয়েন করার জন্য এবং আইবিএস নিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য। স্যার, যদি দর্শকদের উদ্দেশ্যে শেষ কোনো পরামর্শ থাকে? শেষ পরামর্শ হচ্ছে, আইবিএস হিসাবে সবাই মনে করবেন না, কারণ আমি দেখেছি অনেক ডাক্তারের মা বাবা, অনেক ভালো ভালো লোক এবং মাঝে মধ্যেই আমাদের কাছে আসেন যে ডাক্তারের কাছে তারা গেছেন বিভিন্ন জায়গায়। আমি জিজ্ঞেস করি আপনি 9 মাস দেরি করে আসলেন কেন? সবসময় বলে যে স্যার আমি তো ডাক্তার দেখে, এই যে দেখেন ভালো ভালো ডাক্তারকে দেখানো হয়েছে, তারা তো বলছে আমার আইবিএস হয়েছে। এটার কারণ বাংলাদেশ তো একেবারে ছোট জায়গা নয়, এখানে 17-18 কোটি মানুষ, মানে আমেরিকার অর্ধেক জনসংখ্যা এখানে আছে। তো এই জনসংখ্যাটা বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন, তারা ওই কলোনোস্কোপির সুযোগ সুবিধা না থাকার কারণে বা ইনভেস্টিগেশনে খরচ হবে এইটা ভেবে তারা খরচ মানে অ্যাভয়েড করে শুনেই মনে করেন যে আইবিএস এসে ধরেন ওষুধ নেন, আপনি খান, আপনি ভালো হয়ে যাবেন। তো তার মধ্যে যারা ক্যান্সার থাকে তারা ক্যান্সার ডায়াগনোসিস দেরি হয়ে যায়। এই জন্য আমরা রিকোয়েস্ট করব সমস্ত চিকিৎসক যারা আছেন যে কাউকে আইবিএস লেভেল করার আগে যথোপযুক্ত পরীক্ষা নিরীক্ষা না করে কখনোই আইবিএসের কথা বলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলেছিলাম আইবিএস নিয়ে এবং আইবিএস কাদের হয় বেশি এবং কিভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে সেটা সমাধান করতে পারি, এবং সেখানে ধৈর্যের একটা কিন্তু বড় বিষয় রয়েছে যে আমরা ধৈর্য ধরে আসলে চিকিৎসাটা নিতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।